দেখো প্রথম সূত্র, ধ্রুবম অপায়ে পাদানম। এটা কি সূত্র? এটা হলো অপাদান সংজ্ঞা বিধায়ক সূত্র। অপাদান সংজ্ঞা বিধায়ক সূত্র। এর বৃত্তি কি আছে? বৃত্তি হলো, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? ক্লিয়ার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বৃত্তি কি আছে? অপায়ো বিশ্লেষः, অপাयो विश्लेषः, तस्मिन् अपाये तस्मिन् साध्ये ध्रुवम्, तस्मिन् साध्ये ध्रुवम् अवधिभूतं कारकम्। अपायो विश्लेषः तस्मिन् साध्ये ध्रुवम् अवधिभूतं कारकम् अपादानसंगम स्यात्। अपायो विश्लेषः इत्यस्य कः अर्थः? এর অর্থ কি? অপায় মানে কি? অপায় মানে বিশ্লেষ। দেখো এখানে একটা পদ আছে অপায়ে, ধ্রুবম অপায়ে। অপায় বলতে কি? অপায় ইজ ইকুয়াল টু বিশ্লেষ। বিশ্লেষ মানে কি? বিচ্ছেদ। বিশ্লেষ মানে বিচ্ছেদ। এখন ওই যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদের প্রতি যেটা ধ্রুব মানে স্থির, যখন বিচ্ছেদ হয়, বিচ্ছেদ মানে কি? বিভাগ। বিচ্ছেদ মানে বিভাগ, ঠিক আছে? যেমন মানে বক্তব্য হচ্ছে যে সংযোগ হতে গেলে দুটো বস্তুর প্রয়োজন হয়, মানে সংযোগে দুটো বস্তুকে অপেক্ষা করে। আর একইভাবে যেখানে বিভাগ হয়, সেই বিভাগেও দুটো বস্তু থাকে। বিভাগের ক্ষেত্রেও দুটো বস্তু অপেক্ষিত হয়, অপেক্ষিত, ঠিক আছে? কি বললাম? সংযোগেও দুটো বস্তু অপেক্ষিত হয়, বিভাগেও দুটো বস্তু অপেক্ষিত হয়, ঠিক আছে? এখন সংযোগ হতে গেলে দুটো বস্তুকে লাগেই। সেখানে দুটো বস্তুর মধ্যে দুটো বস্তুর মধ্যে যদি মানে লজ্জা বিশিষ্ট বস্তু হয়, তথাপি ওদের মধ্যে যদি সংযোগ হয়, সেই দুটোকে অপেক্ষা করে, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। এখন ওই জন্য দেখো সূত্রার্থ কি বলছে, যে অপায় বিশ্লেষः, অর্থাৎ যে বিচ্ছেদের প্রতি, মানে বিচ্ছেদ হলে পরে যে বস্তুটি ধ্রুব অর্থাৎ স্থির, তার অপাদান কারক সংজ্ঞা হয়। বিচ্ছেদের প্রতি যে বস্তুটি ধ্রুব বা স্থির, বিচ্ছেদের প্রতি যে বস্তুটি ধ্রুব অথবা স্থির,
তার অপাদান সংজ্ঞা হয়। ঠিক আছে, এখন এর উদাহরণ তোমরা জানো, এবং অপাদানে কোন বিভক্তি হয়? অপাদানে কোন বিভক্তি হয়? অপাদানে পঞ্চমী। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী বৃত্তি অপাদান কারকে পঞ্চমী স্যাৎ। সূত্রার্থ, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। অপাদানে পঞ্চমী স্যাৎ ইত্যস্য কः অর্থः অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ এগুলো কম বেশি সকলেরই জানা আছে। ধরো বলা হলো যে গ্রাম থেকে বালকটি আসছে। অনুবাদ করো, গ্রাম থেকে বালকটি আসছে। অনুবাদ। অনুবাদ কর। बालकः ग्रामात् आगच्छति। বালকः গ্রামাৎ আগচ্ছতি। ঠিক আছে, বালকः গ্রামাৎ আগচ্ছতি। ধরো বলা হলো দুটি বালক দুটি গ্রাম থেকে দুটি বন্ধুর সঙ্গে দুই পায়ের দ্বারা আসছে। চলো করো কুইক। দুটি বালক দুটি গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে দুই পায়ের দ্বারা আসছে। কেউ করেছো? হয়েছে? হয়েছে? এত দেরি হচ্ছে কেন? হয়েছে কারুর? বাবা। বলবো স্যার? বলো। বালকौ গ্রামাভ্যাং মিত্রাভ্যাং। দাঁড়াও 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 দাঁড়াও। বালকौ গ্রামাভ্যাম মিত্রাভ্যাম পাদাভ্যাং আগচ্ছতম। আগচ্ছত। বাহ। বালকौ গ্রামাভ্যাম মিত্রাভ্যাম পাদাভ্যাম আগচ্ছতः। চলো পরবর্তী। স্মৃতি ঘুম পেয়েছে নাকি? ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে গেল। ক্লাসের টান। চলো পরবর্তী সূত্র হচ্ছে
কি আছে যেন? ভিত্রার্থানাম ভয় হেতু মেবি না? 3 নম্বর। হ্যাঁ স্যার। ভিত্রার্থানাম ভয় হেতু। বৃত্তি কি আছে? বৃত্তি হচ্ছে ভয়ার্থানাম ত্রাণার্থানাম চ প্রয়োগে ভয় হেতু অপাদানম স্যাৎ। সূত্রার্থ কি? যে ভয়ার্থক ধাতুর প্রয়োগে এবং ত্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ের যে হেতু তার অপাদান সংজ্ঞা হয়। ভয়ার্থক ধাতুর প্রয়োগে এবং ত্রাণার্থক ধাতুর প্রয়োগে। ঠিক আছে? ভয়ের যেটা হেতু, হেতু মানে কি? হেতু মানে কারণ। হেতু মানে কারণ। সেই ভয়ের যে হেতু, সেই ভয় হেতু অপাদানম স্যাৎ। ভয় হেতু অপাদানম স্যাৎ। ঠিক আছে? ভয়ের যেটা হেতু তার অপাদান সংজ্ঞা হয়। যেমন উদাহরণ কি আছে? ধরো উদাহরণ বলা হলো যে বালকটি বাঘের থেকে ভয় পাচ্ছে। কি হবে? দেখো, ভয় পাচ্ছে, আমি ধাতুটা প্রয়োগ করছি বিভেতি। বিভেতি মানে ভয় পাওয়া। এটা হচ্ছে ভয়ার্থক ধাতু। বাকিটা তোমরা বলো কি হবে? বালকটি বাঘের থেকে ভয় পাচ্ছে। বালক ব্যাঘ্রাৎ বিভেতি। বালকঃ ব্যাঘ্রাৎ বিভেতি। ব্যাঘ্র শব্দের অর্থ মানে ব্যাঘ্র, বাঘকে শার্দুল বলা হয়, শার্দুল। তাহলে কি হবে ওটা? শার্দুলাত হবে। হ্যাঁ, শার্দুলাত। শার্দুলাত। শার্দুল, শার্দুল, শার্দুলাত বিভেতি। এখন ধরো বলা হলো যে আরেকটা বলা হচ্ছে যে পিতা বালকটিকে চোরের থেকে ত্রাণ করছে। কি হবে? পিতা বালকঃ চৌরাৎ ত্রায়তে। পিতা বালকঃ চৌরাৎ ত্রায়তে। তাই তো? ঠিক আছে বাক্যটা? বালকটা ঠিক আছে? বাক্যটা ঠিক আছে বালকটা সুজাতা? তো কর্মকারকে। অর্চনা কি? হ্যাঁ, বালকটা তো বালকটা কর্মকর। তো কর্মকারকে আছে। মানে হুম। বালক এখানে পিতা হচ্ছে কর্তা। পিতা বালকের চৌরাৎ ত্রায়তে। এখানে পিতা হলো কর্তা। ঠিক আছে? পিতা হলো কর্তা, আর অন্যদিকে বালক হচ্ছে কর্ম এখানে। হুম। হুম। নেক্সট, পরাজে রসোঢः। বৃত্তি। বৃত্তি কি বলছে? পরাজেহে প্রয়োগে असह्यः अर्थः अपादानं स्यात्। पराजेः प्रयोगे।
অর্থ কি? পরাপূর্বক, পরাজেহে মানে কি? পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে। জেহে, জেহে মানে হচ্ছে জি ধাতুর, জেহে মানে জি ধাতুর, জেহে মানে জি ধাতুর, আর পরা জেহে মানে পরাপূর্বক জি ধাতুর, পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে। পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে কি হলো? যে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহ্য অর্থ, পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহ্য যে অর্থ অথবা গ্লানির বিষয়ভূত যে অর্থ, তার অপাদান সংজ্ঞা হয়। ভেবে দেখো, পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে, পরাপূর্বক জি ধাতু, ঠিক আছে, সেই পরাপূর্বক জি ধাতু, সেই তার প্রয়োগে, পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহ্য, অসহ্যের যে বিষয়, তার অপাদান সংজ্ঞা হয়। উদাহরণ কি বলছে? উদাহরণ, অধ্যয়নাৎ পরাজয়তে। অধ্যয়নাৎ পরাজয়তে মানে বালকটি, বালকটি হুম বালকটির অধ্যয়নের প্রতি অসহ্য, বালকটির অধ্যয়নের প্রতি অসহ্য। হুম এই যে বলা হলো বালকটির অধ্যয়নের প্রতি অসহ্য, কি হবে না? বালকঃ অধ্যয়নাৎ পরাজয়তে, মানে হচ্ছে যে বালকটির পড়তে ভালো লাগে না, মানে অধ্যয়ন তার কাছে অসহ্যের বিষয়, অধ্যয়ন তার কাছে অসহ্যের বিষয়। তাই দেখো বলা হচ্ছে বালকঃ অধ্যয়নাৎ পরাজয়তে, যেটা অসহ্যের বিষয় তাতে পঞ্চমী হবে। কখন হবে? পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে। পরাপূর্বক জি ধাতু আছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে এখানে, জি ধাতুর রূপ হয় জয়তি, জয়তঃ, জয়ন্তী, জয়সী। বি পরাভ্যাম জেহে সূত্রানুসারে এখানে আত্মনেপদী হয়েছে। বিপরাভ্যাম জেহে, বিপরাভ্যাম জেহে এই সূত্রানুসারে এখানে কিন্তু আত্মনেপদী হয়ে গেছে। অন্যথা জি ধাতু পরস্মৈপদী, অন্যথা জি ধাতু পরস্মৈপদী, কিন্তু এখানে পরাপূর্বক জি ধাতু আত্মনেপদী হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন, এই পরবর্তী। তাহলে কি হলো, কি বললাম? দেখো, কারোর পক্ষে সে পড়তে ভালো লাগছে না, পড়ার প্রতি অসহ্য হতেই পারে, পড়ার প্রতি অসহ্য হয়, ঠিক আছে, এইরকম বোঝালে ওই পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ থাকলে, পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ থাকলে অসহ্যের যে বিষয়, যে বিষয়টা অসহ্য তাতে পঞ্চমী হবে। এখানে অসহ্যের বিষয় কি? সরি, ওর অপাদান সংজ্ঞা। অধ্যয়নটা হচ্ছে এখানে অসহ্যের বিষয়, তাই অধ্যয়নটা হচ্ছে অপাদান প্রথমে, অধ্যয়ন প্রথমে অপাদান হয়েছে, তারপরে এখানে তার অপাদানে পঞ্চমী সূত্র অনুসারে পঞ্চমী হয়েছে। দেখো বোঝা গেল? প্রথমে অপাদান কারক হবে, অপাদান কারক হওয়ার পরে তারপরে ওখানে পঞ্চমী হবে, অপাদানে পঞ্চমী সূত্রানুসারে। এইরকম উদাহরণ, আচ্ছা দেখি, বলো দেখিনি, যে
রাজা শত্রুদের পরাজিত করছে, কি হবে? রাজা পরাজয়তে, বাকিটা কি হবে? রাজা শত্রুদেরকে পরাজিত করছে, আমি রাজা পরাজয়তে করেছি, বাকি শত্রুদের এখানে কি হবে? শত্রহ শত্রুভ্য। শত্রুভ্য। অনুরাধা কি বললে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? অনু কি বললে? আর কেউ কিছু বলবে এখানে কি হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? স্যার শত্রহ কেন কথাগুলো কেটে কেটে আসছে? তোমাদের কথা আসছে না কেন? আমার কথা যাচ্ছে স্পষ্ট? একটা হ্যাঁ, কথা, আপনার স্পষ্ট আছে। একটা কথা তোমরা হ্যাঁ দাদা, ক্লিয়ার শোনা যাচ্ছে। না বলে মানে কথাটা ক্লিয়ারলি না বলে মিউট করার জন্য তোমরা মানে তাড়াতাড়ি করো। এটা কথা ক্লিয়ারলি বলো, কি বলতে চাইছো? হ্যালো, কেউ কিছু বলবেন? আমি বলবো। অর্চনা কিছু বলছিল, অর্চনা। হ্যাঁ স্যার, হুম, বলছি কি বল? শত্রহ হবে, শোনা যাচ্ছে। তালবস্য, হ্যালো, তালবস্য, হ্যাঁ শুনতে পাচ্ছি। তালবস্য হ্যাঁ তয়রাফলা বিসর্গ। হ্যাঁ ওকার বিসর্গ, ওখানে কোন বিভক্তি ওটা? শোনা যাচ্ছে। কোন বিভক্তি? এটা কোন? তুমি কিন্তু শত্রুদের আছে যে, বহু বচন আছে যে। কিন্তু স্মৃতি বলেছে শত্রু স্মৃতি বলেছে শত্রুদের, মানে শত্রুভ্য, ঠিক আছে, পঞ্চমী বহুবচন, ঠিক আছে। আর কেউ কিছু বলবে? শত্রুন হবে কারণ মানে রাজার কাছে তো শত্রুরা অসহ্য নয়। এই জন্যই আলাদা। তুমি এখানে শত্রুন হবে, কাব্য পড়তে পড়তে ব্যাকরণটাও শিখেছে, ভালো। এখানে শত্রুন হবে, ঠিক আছে। কেন শত্রুন হবে? কোনো রাজা যখন শত্রুদেরকে পরাজয় করে, কোনো রাজা যখন তার শত্রুদেরকে জয় করে, ওই শত্রুদেরকে হারানোটা রাজার কাছে কিন্তু অসহ্য নয়। শত্রুদেরকে পরাজিত করতে সকলের ভালোই লাগে, শত্রুদেরকে পরাজিত করতে সকলের ভালোই লাগে। সেটা যেখানে তুমি পঞ্চমী করবে, সেখানে সেই বিষয়টা অবশ্যই অসহ্যের বিষয় হতে হবে। তোমার ভালো লাগে না, ওর ওর প্রতি গ্লানি এর অনুভব করতে হবে, তবে সেখানে পঞ্চমী হবে, তবে সেখানে অপাদান হবে। পঞ্চমী বলতে অপাদান হবে। যদি সেই বিষয়টা গ্লানির বিষয়ভূত না হয়, গ্লানি বিশিষ্ট না হয়, সেখানে কিন্তু অপাদান হবে না। তাই কোনো রাজা, এখানে কর্মসংজ্ঞা হয়েছে। হ্যাঁ এখানে কর্মসংজ্ঞা হবে অবশ্যই। আচ্ছা। এখানে রাজা হচ্ছে কর্তা, পরাজয় ক্রিয়ার মাধ্যমে কাদেরকে চাইছে? শত্রুদেরকে চাইছে। সে কি তার বন্ধুদেরকে পরাজয় করতে চাইছে? না, শত্রুদেরকে চাইছে। তাই এখানে কর্মসংজ্ঞা হবে। এখানে কি বললাম বোঝা গেল? অর্চনা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে রাজা যখন কাউকে পরাজিত করে, বা যে কেউ কাউকে পরাজিত করুক, তার বিশেষ করে শত্রুদেরকে, শত্রুদেরকে হারালে সেটা গ্লানি হয় না, সেটা আনন্দ হয়। শত্রুদের পরাজয়ে আনন্দই হয়, সেখানে তো গ্লানি তো হয়ই না। অতএব গ্লানির বিষয়ীভূত না হলে সেখানে অপাদান হবে না।
সেটাকে গ্লানির বিষয়ভূত হতে হবে। নেক্সট, এইগুলো মানে বুঝে একটু করতে হবে, ঠিক আছে? নেক্সট, বারণার্থানাম ইপ্সিতঃ, বারণার্থানাম ইপ্সিতঃ। বৃত্তি কি বলছে? বারণার্থানাম ধাতুনাম প্রয়োগে, বারণার্থানাম ধাতুনাম প্রয়োগে ইপ্সিতঃ অর্থঃ অপাদানম স্যাৎ। বারণার্থানাম ধাতুনাম প্রয়োগে ইপ্সিতঃ অর্থঃ অপাদানম স্যাৎ। সূত্রার্থ কি বলছে? বারণার্থক ধাতুর প্রয়োগে ইপ্সিত যে অর্থ তার অপাদান সংজ্ঞা হয়। কি বললাম? বারণার্থক ধাতুর যে প্রয়োগে ইপ্সিত যে অর্থ, ইপ্সিততম নয় কিন্তু, খেয়াল রাখবে, ইপ্সিত অর্থ। ইপ্সিততম আর ইপ্সিত দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার সামনে দুধ, জল, ঠিক আছে, তারপরে যে কোল্ড ড্রিঙ্কস এরকম সব রাখা আছে। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, প্রচন্ড জল তেষ্টা মানে তৃষ্ণা পেয়েছে, এমন সময়ে তুমি কোনটা চাইবে? কোল্ড ড্রিঙ্কস আছে, দুধ জল। আছে, জল আছে, জল চাইবে। কিন্তু বাকিগুলো, কোল্ড ড্রিঙ্কস বা দুধ, এইগুলো কিন্তু দ্বেষ্য নয়, তুমি ঘৃণা করো, তুমি চাও না, এমন নয়। সবগুলোই তোমার কাছে ইপ্সিত, প্রত্যেকটা গ্লাসই তোমার কাছে ইপ্সিত, বাট মানে ওই ওই সিচুয়েশনে, ওই সিচুয়েশনে তোমার কাছে জলটা ইপ্সিততম, বাকিগুলো ইপ্সিত। জলটা তোমার কাছে ইপ্সিততম, বাকিগুলো ইপ্সিত। তাই ইপ্সিত যে অর্থ, নট ইপ্সিততম, তাহলে ইপ্সিত যে অর্থ তার অপাদান কারক সংজ্ঞা হবে, অপাদান কারক হয়ে তার পঞ্চমী হবে সূত্র দিয়ে, ঠিক আছে? দেখো উদাহরণ কি দিচ্ছে, জবেভ্যঃ গাম বারয়তি, জবেভ্যঃ গাম বারয়তি, জবেভ্যঃ গাম বারয়তি এরকম বলা হলো। এখানে অ্যাকচুয়ালি একজন গরুর মালিক, একজন গরুর মালিক, সে গরু ছেড়ে দিয়েছে মাঠের মধ্যে, আর একটা ক্ষেতে মানে জমিতে অনেক গম ছিল, গম, অনেক গম ছিল, ঠিক আছে? তাহলে কি বললাম? একটা গরুর মালিক, সে গরু ছেড়েছে আর জমিতে ছিল গম। এখন গরুটা যাতে গমগুলো খেয়ে না নেয়, গরুটা যাতে গমগুলো খেয়ে না নেয় বা জবগুলো খেয়ে না নেয়, তার জন্য গাম বারয়তি, মানে এরকম বলতে পারে স্বামী, গোস্বামী, গোস্বামী জবেভ্য গাম বারয়তি। এখানে বলো তো পঞ্চমী কোথায় হয়েছে? এখানে পঞ্চমী হয়েছে কোথায়? জবেভ্যতে। জবেভ্যতে পঞ্চমী হয়েছে। তার মানে জবেভ্যটা ইপ্সিত নাকি? জবেভ্য। তার মানে জবটা ইপ্সিত নাকি ইপ্সিততম, কোনটা?
জবটা ঈপ্সিত। ঈপ্সিত না ঈপ্সিত, ঈপ্সিত। নট ঈপ্সিততম। হ্যাঁ, কেন ঈপ্সিত, কেন ঈপ্সিততম নয়? দেখো, গরুর মালিক যে সে এই রকম বিবেচনা করছে, যদি গরুটা গিয়ে অনেক জব খেয়ে নেয়, অনেক জব খেয়ে নিল, তাহলে গরুটার পেট ফেঁপে যাবে, পেট ফুলে যাবে, গরুটার কষ্ট হবে, ডাক্তার ডাকতে হতে পারে। অন্যের দ্রব্য নষ্ট করলে অধর্ম হবে, অধর্ম থেকে পাপ হবে, পাপ থেকে নরক যেতে হবে। এত কিছু চিন্তা করে, এত কিছু চিন্তা করছে, সেই জন্য গরুটা তার কাছে ইষ্টতম, মানে গরুটাকে রক্ষা করতে হবে। গরুটা তার নিজের, গরুটা তার নিজের, গরুটাকে রক্ষা করতে হবে, এই জন্যে গরুটা হচ্ছে ইষ্টতম। আর জবগুলো সেগুলো ঈপ্সিত। কেন ঈপ্সিত? অন্যের বস্তু, অন্যের বস্তু মানেই সেটা দ্বেষ্য হবে এমন নয়। তাকে আমি পছন্দ করি না, একদম দেখতে পারি না, অন্যের ফসল বলে আমি দেখতে পারি না, এমন তো নয়। মানে যদি দ্বেষ্য না হয়, ঈপ্সিত হতে পারে। সেই জন্য জবটা হচ্ছে ঈপ্সিত, আর গরুটা হচ্ছে ঈপ্সিততম। সেই জন্য গাম এখানে কোন সূত্র অনুসারে কর্ম হয়ে দিতে হয়েছে? গাম এখানে কর্তৃত্বতম কর্ম কর্তৃপ্সিততম কর্ম। এই আর সূত্র কর্ম দিয়ে এখানে, দ্বিতীয়া। এই সূত্র অনুসারে এখানে কর্মসংজ্ঞা হয়ে দ্বিতীয়া হয়েছে কর্মনিদ্রিয়া এটা দিয়ে। আর জবেভ্যও এখানে হয়েছে তোমার বারণার্থানাম ঈপ্সিত, এই সূত্র দিয়ে এখানে অপাদান সংজ্ঞা হয়েছে, অপাদানে পঞ্চমী সূত্র দিয়ে পঞ্চমী হয়েছে। এখন এখানে যদি বলা হয় যে বারণ মানে কি, বারণম নাম কিম, প্রবৃত্তি বিঘাতঃ বারণম, মাথায় রাখবে, প্রবৃত্তি বিঘাতঃ বারণম। প্রবৃত্তি বিঘাতঃ বারণম, প্রবৃত্তির যেটা বিঘাতক, প্রবৃত্তির যেটা বিঘাতক সেটা হচ্ছে বারণ। প্রবৃত্তির বিঘাতক মানে আমি কোনো একটা কাজে প্রবৃত্ত হচ্ছি, আমি কোনো একটা কাজে প্রবৃত্ত হচ্ছি, সন্ধ্যাবেলায় বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, আর মা সেই সিনেমা দেখতে যাওয়াটাতে বিঘাত করলো, মানে মানে বিঘাত করলো মানে কি, যেতে দিল না, যাবি না, সন্ধ্যা হয়ে গেছে, ঠিক নয় যাওয়াটা। বাস, যে প্রবৃত্তি হয়েছিল সিনেমা দেখতে যাওয়াটা, প্রবৃত্তি মানে সিনেমা দেখতে যাওয়ার জন্য আমার প্রবৃত্তি হয়েছিল, সেই প্রবৃত্তির বিঘাত, মানে প্রবৃত্তি মানে ওয়ান কাইন্ড অফ ডিজায়ার, এক প্রকার ইচ্ছা, সেই ইচ্ছা হয়েছিল সিনেমা দেখতে যাব, সেই ইচ্ছাটাকে নাশ করে দিল, বিঘাত করে দিল, নাশ করে দিল। তাহলে সেটাই হচ্ছে বারণ, প্রবৃত্তি বিঘাত বারণম, মাথায় রাখবে, ঠিক আছে? পরবর্তী দেখো সূত্র আছে অন্তর্ধৌ জেনা দর্শনম ইচ্ছতি, অন্তর্ধৌ জেনা দর্শনম ইচ্ছতি। হুম, অন্তর্ধৌ জেনা দর্শনম ইচ্ছতি ব্যবধানে সতি যৎকর্তৃকস্য আত্মনঃ অদর্শনম ইচ্ছতি
দর্শনস্য অভাবম ইচ্ছতি তদ অপাদানম স্যাৎ ব্যবধানে সতি যৎকর্তৃকস্য আত্মনঃ দর্শনস্য অভাবম ইচ্ছতি। একটু ঘুরিয়ে লেখা যায়, আর কিছু না। সূত্রার্থ: যদি ব্যবধান থাকে, ব্যবধানে সতি মানে কি? ব্যবধানে সতি মানে যদি ব্যবধান থাকে, যদি ব্যবধান থাকে, ঠিক আছে? ব্যবধানে সতি অর্থাৎ যদি ব্যবধান থাকে, যদি ব্যবধান থাকে তাহলে যৎকর্তৃকস্য আত্মনঃ, যৎকর্তৃকস্য আত্মনঃ দর্শনস্য অভাবম ইচ্ছতি। যৎকর্তৃকস্য, দেখো, ব্যবধানে সতি মানে যদি ব্যবধান থাকে, ব্যবধান মানে যে দুটো বস্তুর মধ্যে একটা কি ব্যবধান মানে কি বলবো, মানে আড়াল, পার্থক্য। অন্তরাল, না না, পার্থক্য মানে কি বলবো এটাকে, যে ধরো ধরো আমি একদিকে আছি আর অন্য পাশে আর একজন আছে। আমি একদিকে আছি আর একজন অন্যদিকে আছে, মাঝে একটা দেওয়াল আছে, দেওয়ালটা হচ্ছে ব্যবধান। আমি একদিকে আছি আর অন্য মানে মাঝে দিকে আর দেওয়ালটা হচ্ছে ব্যবধান। বললাম, বোঝা গেল ব্যবধান টাইপের, মানে এইরকম কিছু হতে পারে। ধরো ধরো সেই লুকোচুরি খেলে না, লুকোচুরি, লুকোচুরি খেলেছো কখনো? তো শহরে এসব নেই, মানে অনেকজন হবে, 10 জন 15 জন হবে, একজন, ওকে কেউ ফড়ি বলে, ফড়ি, সে চোখ বন্ধ করে 50 না পর্যন্ত স্যার, শহরের হবে। মানুষ মঙ্গল গ্রহে থাকে, লুকোচুরি জানবো না। যাই হোক, ওই যে ওরা লুকিয়ে গেল মানে কি, সব ভীত হয়ে গেল, মানে যে চোর সেজেছিল সে সবাইকে এবার খুঁজবে, সবাই হয়ে আছে, সবাই ব্যবধান যুক্ত আছে, সবাই আড়ালে লুকিয়ে পড়ে, ওইটাকে বলে ব্যবধান, ঠিক আছে? যদি ব্যবধান থাকে, যৎকর্তৃকস্য, কে যৎকর্তৃকস্য মানে নিজের ইচ্ছা করে, তার অপাদান সংজ্ঞা হয়। যদি ব্যবধান থাকে তাহলে যার থেকে নিজের দর্শনের অভাব ইচ্ছা করে, তাহলে কি বললাম, যে নিজের দর্শনের অভাব ইচ্ছা করে, তার মানে কি, ধরো ওই যে একজন লুকিয়ে আছে আর একজন খুঁজছে, যে লুকিয়ে আছে সে কি চাইছে, সে চাইছে যে খুঁজছে সে আমাকে না দেখুক, সে আমাকে দেখতে না পাক, মানে যে খুঁজছে তার থেকে নিজের দর্শনের অভাব চাইছে, এটা হচ্ছে অর্থ।
যে খুঁজছে তার থেকে নিজের দর্শনের অভাব চাইছে, মানে যে লুকিয়ে আছে সে চাইছে যে খুঁজছে সে ওকে দেখতে না পাক, এটা হচ্ছে বক্তব্য। এইরকম যদি পরিস্থিতি আসে, ব্যবধান যখন থাকবে, ব্যবধান থাকলে পরে যার থেকে দর্শনের অভাব চাওয়া হয় সেখানে কি হয়, যার থেকে যে খুঁজছে তার থেকে দর্শনের অভাব চাইছে কে, যে লুকিয়ে আছে, তাহলে যে খুঁজছে তাতে অপাদান হবে, তার অপাদান সংজ্ঞা হবে। ছোটবেলায় ভগবান কৃষ্ণ বালক অবস্থায় সে যেখানেই মাখন টাখন মাতা যশোদা তুলে রাখতেন, বন্ধুর সঙ্গে এসে সব খেয়ে মেখে চলে যেত। অন্য ঘরেও খেয়েছে, মা আস দেখে, মাথা সদা আস দেখে একটা গাছের আড়ালে পড়েছে। এই যে আড়ালে লুকিয়ে কৃষ্ণ চাইছে, গাছ থেকে গেল ব্যবধান স্যার আপনার কথা খুব কাটছে। না, কেটে যাচ্ছে। আমার কথা কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, এখন দেখো তো শোনা যাচ্ছে এখন? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে কি বললাম, যে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় বালক অবস্থায় বা শৈশবে সে নিজের বাড়িতেও যেমন মাখন টাখন খেত, তেমনি অন্যের বাড়িতেও খেয়ে নিত, বন্ধুদের সঙ্গে গিয়ে সব লোপাট করে চলে আসতো। ফলে মাতা যশোদাকে অনেক কমপ্লেন করতো সবাই। কিন্তু একদিন কি হয়ে, একদিন নিজের বাড়িতেই ঠিক আছে, নিজের বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেয়েছে। মাখন খেয়ে ফেলেছে, খেয়েছে, মেখেছে। এমন সময় দেখছে যে মাতা যশোদা আসছে। সে এখন কি করেছে, একটা গাছের কাছে গিয়ে বা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়েছে। ওই যে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো, ওখানে গাছটা হয়ে গেল ব্যবধান। গাছটা ব্যবধান হয়ে গেল। আর কৃষ্ণ কি চাইছে, আত্মনঃ দর্শনস্য অভাবমিচ্ছতি। কৃষ্ণ আত্মনঃ নিজের দর্শনের অভাব চাইছে, মানে নিজের দর্শন, মানে তাকে যাতে তার মা দেখতে না পায়। নিজের দর্শন মানে তার দর্শন কে করবে, তার মা। এটার অভাব চাইছে, যাতে এটা না হয়। এটা কে চাইছে? কৃষ্ণ চাইছে। যার থেকে চাইছে, কার থেকে? মায়ের থেকে। কার থেকে? মায়ের থেকে। তাই বলছে দেখো, যে যদি ব্যবধান থাকে তাহলে যার থেকে দর্শনের অভাব চাওয়া হয় সেখানে অপাদান হয়, তার অপাদান সংজ্ঞা হয়। ঠিক আছে, যার থেকে দর্শনের অভাব চাওয়া হয় সেখানে অপাদান সংজ্ঞা হয়। অপাদান সংজ্ঞা হলে পঞ্চমী হয়ে যাবে, অপাদানের পঞ্চমী অনুসারে। দেখো বোঝা গেল কি বললাম? বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর যদি ধরে ফেলে তাহলেও কি অপাদান হবে? না, তাহলে তো ব্যাপারটা হচ্ছে ধরে ফেলাটা আলাদা কথা, মানে তখন বাক্যটা কিরকম প্রয়োগ হবে দেখতে হবে। তখন তো আর এরকম বাক্যটা প্রয়োগ হবে না। মানে ব্যাপারটা হচ্ছে যখন ধরবে না সেই অবস্থাতেই তো এই বাক্যটা প্রয়োগ হবে। ভেবে দেখো, যখন ধরবে না তখনই তো এই বাক্যটা প্রয়োগ হবে। ধরে ফেললে তো আর এই বাক্যটা প্রয়োগ হবে না। যখন এখানে বলা হচ্ছে, যে উদাহরণ দিচ্ছে, আমি কি যদি আছে চুরি বিভিন্ন- করি সেটা আমি চাইবই যাতে আমাকে না দেখে, কিন্তু তাও যদি দেখে তাহলে অন্য হয়ে যাবে।
কিরকম গুলিয়ে গেল এটা। না, দেখো ব্যাপারটা হচ্ছে কারক, কারক কিরকম হয়, বিবক্সাতঃ কারকানি ভবন্তি, বিবক্সাতঃ কারকানি ভবন্তি, তুমি যেমন বিবক্ষা করবে। কি বলা হচ্ছে যে মায়ের থেকে কৃষ্ণ নিজেকে লুকাচ্ছে, ঠিক আছে। কৃষ্ণ নিলীয়তে, মায়ের থেকে, মাতুহু, মাতুহু কৃষ্ণ নিলীয়তে, মাতুহু কৃষ্ণ নিলীয়তে, ঠিক আছে। নিলীয়তে মানে নিজেকে লুকিয়ে রাখছে। এবং দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন এখানে ভেবে দেখো লুকাবে কিভাবে। ধরো একটা ফাঁকা মাঠ, দুজন দাঁড়িয়ে আছি, না গাছ, না ত্রিপল, না প্রাচীর, না অন্য কিচ্ছু আছে, ফাঁকা মাঠ, ধুধু মাঠ, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি। তুমি একজনকে আরেকজনের থেকে লুকাতে পারবে? ভেবে দেখো, লুকাতে পারবে কি? না মানে না যখন যখন পেয়ে যাবে তখন কিন্তু সে ব্যবধানটা আর থাকবে না। এটা এটা মাথায় রাখো। এবং পঞ্চমী হওয়ার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে ব্যবধান। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। পঞ্চমী নয়, অপাদান হওয়ার জন্য একটা অন্যতম শর্ত হলো ব্যবধান। আর আমি যদি যখন তোমাকে পেয়ে যাব তখন সেই ব্যবধানটা আর থাকবে না, তাই না? হুম। কিন্তু ব্যবধান রয়েই গেছে। ব্যবধানটা থাকবে না, আর থাকলে তো কিছু করার নাই, পঞ্চমী হবে। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হুম, এই হচ্ছে ব্যাপার। আর একটা সূত্র আছে যে উম আখ্যাতোপযোগে, আখ্যাতোপযোগে সূত্র। বৃত্তি কি বলছে? উপযোগে নিয়মপূর্বক বিদ্যা স্বীকার, এরম এরকম মেবি বৃত্তি আছে। নিয়মপূর্বক বিদ্যা স্বীকারে আখ্যাতা মানে বক্তা, প্রাক সঙ্গঃ স্যাৎ, প্রাক সঙ্গঃ স্যাৎ। সূত্রার্থ, নিয়ম পূর্বক বিদ্যা স্বীকার বা বিদ্যা গ্রহণ বোঝালে, নিয়মপূর্বক বিদ্যা স্বীকার বা বিদ্যা গ্রহণ বোঝালে আখ্যাতা অর্থাৎ যিনি বক্তা তার অপাদান সংজ্ঞা হয়। প্রাক প্রাক সংজ্ঞা মানে ওই যে পূর্বে যে পূর্ব সূত্রেতে যে সংজ্ঞা বিধান করা হচ্ছে সেটা হচ্ছে প্রাক সংজ্ঞা। পূর্ব সূত্রে যে সংজ্ঞা বিধান করা হয়েছে সেটা প্রাক সংজ্ঞা বলা হচ্ছে, ঠিক আছে। পূর্ব সূত্রেতে কি করা হয়েছে? অপদান সংজ্ঞাই করা হয়েছে এখানেও, তাই প্রাক সংজ্ঞা বলতে অপদান সংজ্ঞা। কি বলছে দেখো, নিয়মপূর্বক বিদ্যা স্বীকার মানে এখন
নিয়মপূর্বক মানে মানে রুটিন অনুযায়ী, নিয়মপূর্বক রুটিন অনুসারে। প্রাচীনকালে কি হতো, সব ব্রহ্মচারীরা গুরুগৃহে গিয়ে গুরুর থেকে বিদ্যা গ্রহণ করত, ওখানে নিয়ম ছিল, ঠিক আছে। প্রতিদিন এই সময়ে অধ্যয়ন হবে, এই সময়ে যাগযজ্ঞ হবে, এই সময়ে ভিক্ষা করতে হবে। গরুচরানোর সব নিয়ম ছিল, মানে গরুচরণ মানে কি, আচার্য গৃহে যে গবাদি পশু সেইগুলোকে চারণ করতে হতো। আরো সন্ধ্যা উপাসনার সমস্ত উপকরণ জোগাড় করতে হতো, বেদ পাঠ করতে হতো, এইগুলো সব বিদ্যা গ্রহণের মধ্যে আসে। মানে সমস্ত কার্য করার পরে বিদ্যা গ্রহণটাও ঠিক নিয়ম অনুসারেই হতো, ঠিক আছে। আহ বিদ্যা গ্রহণটাও ঠিক নিয়ম অনুসারেই হতো। এখন বক্তব্য, এই যে বিদ্যা গ্রহণটাও যে নিয়ম অনুসারেই হয়, ওটাই বলছে যে নিয়মপূর্বক বিদ্যা স্বীকার বা বিদ্যা গ্রহণ বোঝালে, নিয়মপূর্বক বিদ্যা স্বীকার বা বিদ্যা গ্রহণ বোঝালে সেখানে যিনি বক্তা, মানে বিদ্যার যে আদান প্রদান, বিদ্যার যে আদান প্রদান, সেই আদান প্রদান কালে কি হয়, বিদ্যার আদান প্রদান করলে কি হয়, একজনকে বক্তা প্রয়োজন, একজনকে শ্রোতা প্রয়োজন। শ্রোতার অপাদান সংজ্ঞা হবে না, যিনি ব্যাখ্যা করবেন, যিনি ব্যাখ্যা করবেন তার অপাদান সংজ্ঞা হবে, ঠিক আছে, তার অপাদান সংজ্ঞা হবে। কি বক্তব্য, এই যে ইউনিভার্সিটিতে ক্লাস হয় 2 বছরের জন্য, মানে যারা MA করছে, ওই 2 বছর তারা নিয়ম অনুসারেই ক্লাস করে, যারা আসে না তারা আসে না অন্য কথা। মানে নিয়ম অনুসারে ক্লাস অ্যালট হয়, সেই অনুসারেই ক্লাস চলে, ছাত্ররা আসে, ঠিক নিয়ম অনুসারে স্যারেরা আচার্যরা যান, ক্লাস নেন, চলে আসেন। তারা এই যে নিয়ম পূর্বক বিদ্যা গ্রহণ তারা করে, এমন নয় আজকে সন্ধ্যাবেলায় তো কালকে ভোরবেলায় তো কালকে দুপুর বেলায় তো পরশু বিকাল বেলায়, এরকম নয়, নিয়ম অনুসারে হয় ওখানে। বা ছুটি, বা তারপর আবার 1 মাস ক্লাস হয়ে গেল, রবিবারেও ছুটি নেই, এমন নয়, কিন্তু ওখানে নিয়ম অনুসারেই হয়। ওই যে যিনি বক্তা, যে স্যার পড়াচ্ছেন, যে আচার্য পড়াচ্ছেন, তিনি হবেন অপাদান, তার অপাদান সংজ্ঞা হবে। এই হচ্ছে বক্তব্য। উদাহরণ কি, ধরো বলা হলো যে অধ্যাপকের থেকে বালকটি ব্যাকরণ পড়ছে, কি হবে, কি হবে, কি হবে, অনুবাদ করো। যা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? অধ্যাপকাৎ বালকः ব্যাকরণং পঠতি। অধ্যাপকাৎ বালকः অধ্যাপকাৎ বালকः ব্যাকরণম পঠতি। এরকম আরো উদাহরণ হতে পারে, যে গুরু থেকে শিষ্য বেদ পড়ছে, করো। গুরুর থেকে শিষ্য বেদ পড়ছে, কি হবে, গুড়াবো।
শিষ্যः বেদং বেদং পঠতি। পঠতি। কি হলো বাক্যটা আবার বলো। গুরোः শিষ্যः বেদং পঠতি। গুরোः শিষ্যः বেদং পঠতি। গুরোহ শিষ্যঃ বেদম পাঠতি। দেখো বোঝা গেল, গুরোহ শিষ্যঃ বেদম পাঠতি। তাহলে এই যে গুরোহ পদে তুমি পঞ্চমী হয়েছে কোন অর্থে? এখন যদি প্রশ্ন হয় গুরোহ ইত্যত্র পঞ্চমী কেন সূত্রেণ, কি বলবে? গুরোহ এখানে পঞ্চমী হয়েছে কোন সূত্র দিয়ে? এই হ্যালো, লাস্ট শোনা যাচ্ছে? সূত্রটা একটু আমার ব্যাখ্যাত উপযোগে। আখ্যাতোপযোগে।